নমস্কার, সকলকে আমার চ্যানেল সলিউশন প্রোভাইডারে স্বাগত। আজ আমি একটা অসাধারণ বিজনেস প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। তো আপনারা পুরো বিজনেস প্রেজেন্টেশনটা মন দিয়ে শুনুন এবং ফ্রি মাইন্ডে শুনুন। হতে পারে এই বিজনেস প্রেজেন্টেশনের থেকে আপনাদের লাইফে আজ হয়তো প্যারাডাইম শিফট হতে চলেছে। হতে পারে আজকের এই প্রেজেন্টেশন থেকে আপনারা জীবনের নতুন কোনো অর্থনৈতিক দিশা খুঁজে পাবেন। হতে পারে আজকের এই বিজনেস প্রেজেন্টেশন থেকে আপনাদের লাইফে নতুন করে কোনো পরিবর্তন হতে চলেছে। তো একদম সময় নষ্ট করব না, আর পুরো প্রেজেন্টেশনটা 30 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করব। তো চলুন একদম সরাসরি বিজনেসের আলোচনাতে চলে যাই। দেখুন ফ্রেন্ড, আজ পর্যন্ত আমরা যতগুলো ডিসিশন নিই, লাইফে যত ডিসিশন নিয়েছি, প্রত্যেকটার প্রথমে আসে কেন করব বা কেন এই ডিসিশনটা নেব। এই হোয়াইটা আসে 90% মানুষের কাছে আগে, আর 10% মানুষের কাছে আসে হাউ। তো যাদের কাছে হোয়াইটা ক্লিয়ার, তাদের কাছে কিন্তু অটোমেটিক হাউটা ক্লিয়ার হয়ে যাবে। নিড অ্যান্ড ড্রিম ভার্সেস ইনকাম। এখানে দেখুন দুটো সার্কেল দেখতে পাচ্ছেন, একটা নিড অ্যান্ড ড্রিম আর একটা ইনকাম। আমরা জানি যে নিড আর ড্রিমের তুলনায় আমাদের ইনকামটা কিন্তু সবসময় কম হয়। তো ফ্রেন্ডস, আমাদের কাছে যদি ইনকাম জিরোও হয়, তবুও কিছু আমাদের বেসিক নিড আছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কিন্তু আপনার লাগবেই। তাতে করে আপনার ইনকাম জিরো হলেও কিন্তু আপনাকে এগুলো ম্যানেজ করতে হবে। তো ফ্রেন্ড, যখন আমাদের একটু করে ইনকামটাকে গ্রো করতে থাকে, তখন আমরা বিভিন্ন ধরনের নন বেসিক নিডের দিকে যাই। যেমন আজকে আমরা যে অবস্থায় আছি, যে রকমভাবে আমরা জীবনযাপন করছি, এর থেকে একটু বেটার জীবনযাপন করতে চাই। একটু লাক্সারিয়াস লাইফ হোক, আমাদের একটা ভালো বাড়ি হোক, একটা গাড়ি হোক, বিদেশ ঘোরা হোক, কিছু মানুষকে সাহায্য করা হোক, এগুলো কিন্তু আমাদের চলে আসে নন বেসিক নিডের মধ্যে। তো অজস্র এরকম ব্লা 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 প্রচুর। তো ফ্রেন্ডস, আমরা সমাজে দু ধরনের মানুষকে পাবো। এক ধরনের মানুষ আছি যারা ভাবি না, আমার যতটা ইনকাম আমি ঠিক ততটা নিড আর ড্রিমটাকে রাখবো, মানে সেই অনুযায়ী আমি নিড আর ড্রিমটাকে ছোটো করি। আরেক ধরনের মানুষ আছি না, যে আমি মানুষ জন্ম পেয়েছি 84 লক্ষ জন্মের পর একবার আমরা মানব জন্ম পাই, তো এই জন্মে সমস্ত কিছুকে একসাথে এনজয় করে যেতে চাই, তাই আমরা ইনকামটাকে গ্রো করব। যারা ইনকাম গ্রো করার কথা ভাবছেন, তাদের জন্য বিজনেসের পরের প্রেজেন্টেশনটা ভালো লাগবে। আর যদি আমি ইনকাম গ্রো করি, তাহলে আমার কাছে নিড আর ড্রিমটা অটোমেটিক ছোট হয়ে যাবে, তখন আমার প্রত্যেকটা জিনিসে কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ড, আমরা কারা চাইছি যে সত্যি আমরা কিছু করতে, তো তার জন্য তো একটু ইন্টারেস্টটা নিজেদের মধ্যে চেক করা উচিত, অথবা কাদের কাছে আমরা বিজনেসের এই অপরচুনিটিটা নিয়ে যাচ্ছি, কারা চাইছে, তাদেরকে একটু চেক করে নেব। কীভাবে না, প্রথমত অ্যাম্বিশিয়াস হতে হবে। 2 নাম্বার উইলিং টু লার্ন অ্যান্ড লিসেন, কারা শিখতে শুনতে চাইছে। 3 নাম্বার কারা নিজেকে চেঞ্জ করতে চাইছে। দেখুন ফ্রেন্ড, আমি যদি নিজেকে পরিবর্তন করি না, তাহলে আমার কাছে পুরো পৃথিবীটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি নিজেকে পরিবর্তন করতে না ভালোবাসি, তাহলে কিন্তু আমি পৃথিবীকে পরিবর্তন করতে পারবো না। আর কি, যারা চাইছে কিছু একটু স্টার্ট আপ করতে, নতুন কিছু অ্যাফোর্ডেবল একটা বিজনেস, সাধ্যের মধ্যে কিছু করতে চাইছে, তো এই ইন্টারেস্টটা কিন্তু আমরা আগে দেখে নেবো যে কাদের আছে। আরেকটা জিনিস কী চাই না, 18 বছর বয়স হতে হবে, যেটা একদম লিগ্যাল। তো এইগুলো থাকলেই, এই কোয়ালিফিকেশানগুলো থাকলেই কিন্তু আমরা এই বিজনেস বলুন বা যেটা আমরা চাইছি সেটার জন্য কিন্তু আমরা উপযুক্ত। দেখুন ফ্রেন্ড, এখানে আমরা 4টা কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছি, একটা ই, একটা এস, একটা বি, একটা আই। তো মার্কিন অর্থনীতিবিদ রবার্ট টি কিওসাকি তার ক্যাশ ফ্লো যে কোয়াড্রেন্ট, সেই কোয়াড্রেন্ট অনুযায়ী 4টা ভাগে বিভক্ত করেছিলেন এই সমাজটাকে। একটা এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, বিজনেস ওনার আর ইনভেস্টর। এমপ্লয়ি বলতে যারা বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টর বলুন, গভর্নমেন্ট সেক্টর বলুন, সেখানে চাকরি করে। তো তারা কি করে, সময় দিয়ে পয়সা উপার্জন করে। তো তাদেরটা অ্যাক্টিভ ইনকাম বা লিনিয়ার ইনকাম, সে কাজে গেলে তবে তার কাছে কিন্তু টাকা আসবে। আর সেলফ এমপ্লয়ি সেম হতে পারে, কোনো একজন ডাক্তার, কোনো উকিল, কোনো চার্টার অ্যাকাউন্ট, ছোটোখাটো মুদি দোকান, ছোটোখাটো ব্যবসা, তারা কি করে, তারাও কিন্তু সেম একই
টাইম দিয়ে তারা পয়সা উপার্জন করে, সময় দিয়ে তারা পয়সা উপার্জন করে। তো এই শ্রেণীটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করে। আর ডান দিকের শ্রেণীটা বিজনেসম্যান। এরা কী করে? হতে পারে তারা কোনো একটা অর্গানাইজেশন ক্রিয়েট করেছে, কোনো ফ্যাক্টরি ক্রিয়েট করেছে, তাদের সাথে কিছু মানুষ অ্যাসোসিয়েটেড আছে, কিছু এমপ্লয়িকে তারা নিযুক্ত করেছে নিজেদের কাজের মধ্যে, তারা কাজ না করলেও তাদের কিন্তু ইনকাম আসতে থাকে। তো এই শ্রেণীটা হচ্ছে বিজনেসম্যান। আর ইনভেস্টর এই শ্রেণী থেকে একটা পার্টে মানুষ বিভিন্ন খাতে টাকাগুলোকে ইনভেস্ট করে বিভিন্ন ওয়েতে, তো সেটা হলো ইনভেস্টর। তো রবার্ট কিওসাকি বলছেন এই বাঁ দিকের শ্রেণীটা হলো পোর, আর ডান দিকের শ্রেণীটাকে উনি বলছেন রিচ। তো প্রথম যখন আমি এটা শুনেছিলাম আমার একটুকু অবাক হয়েছিলাম যে আমরা প্রথম থেকেই পড়াশোনা করতে চাই, ভালো কিছু চাকরি করতে চাই, কোনো গভর্নমেন্ট হোক কোনো প্রাইভেট সেক্টরে হোক আমরা কাজ করতে চাই, তা আমরা গরিব। তখন উনি বলেছিলেন যে এই শ্রেণীটা গরিব শ্রেণী, আর ডান দিকের শ্রেণীটা হলো রিচ শ্রেণী। উনি বলেছিলেন যে কোনো মানুষের ইনকামটা যদি তার একার উপর নির্ভর করে বা তার উপর নির্ভর করে পুরো ফ্যামিলির ইনকামটা, তাহলে সেই শ্রেণীটা হলো পোর। আর ডান দিকের শ্রেণীটা সেই মানুষটা থাক বা না থাক কোনো কিছু এসে যায় না, ইনকাম কিন্তু আসতেই থাকবে, সেই শ্রেণীটাকে উনি রিচ বলেছিলেন। তো এই বাঁ দিকের শ্রেণীটার মানুষের সংখ্যা হলো প্রায় 95%, আর ডান দিকের শ্রেণীটাতে মানুষের সংখ্যা 5%। আর এই বাঁ দিকের শ্রেণীটায় মানুষের কাছে সম্পত্তি আছে মাত্র 5%। তো এই 5% সম্পত্তি নিয়ে 95% মানুষের মধ্যে একটা টানাটানি হয় যে কে কতটা বেশি নিতে পারবে। আর ডান দিকের শ্রেণীটার কাছে কি 5% মানুষের কাছে 95% সম্পত্তি আছে, তারা সেইভাবেই কিন্তু নিজেদের মধ্যে সুষ্ঠুভাবে বন্টনটাও করতে পারে। তো ফ্রেন্ড একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনাকে 5টা মিষ্টিকে 95 জন মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে আপনি কেমনভাবে ভাগ করবেন? নিশ্চয়ই সেটা সহজ নয়। আর যদি আপনাকে বলা হয় 95টা মিষ্টি 5 জন মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভাগ করে দিতে পারবেন। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনি একটা কোনো জায়গা যাবেন, ধরুন 50 কিলোমিটার রাস্তা যাবেন, আপনি একটা গাড়ি ভাড়া করতে গেছেন। তো গাড়ি ভাড়া যেখানে করতে গেছেন তাকে জিজ্ঞাসা করছেন যে আপনার গাড়িতে সমস্ত কিছু ওকে আছে? সে বলল হ্যাঁ আমার সমস্ত কিছু ওকে, কিন্তু আমার গাড়ির কোনো স্টেপনি নেই। তো আপনি কি যাবেন? তখন আপনি কি বলবেন? না আমি কিন্তু তোমার গাড়িতে যাব না, তার কারণ তোমার গাড়িতে কোনো স্টেপনি নেই। তো ফ্রেন্ডস আপনি একটা জিনিস ভাবুন যে আপনি মাত্র 50 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য গাড়ির একটা স্টেপনি দেখছেন, কিন্তু আপনি ভাবুন আপনি লাইফে 50টা বছর পার করবেন বা তার থেকে বেশি বছর পার করবেন উইদাউট ইনকাম স্টেপনি, মানে এক্সট্রা কোনো ইনকামের আপনার জায়গা নেই, আপনার সিঙ্গেল সোর্স অফ ইনকামের উপরেই নির্ভর করেই আপনি জীবনটাকে কাটাতে চাইছেন। আপনি কখনো ভেবে দেখেছেন? তো ফ্রেন্ড অনেকেই বলবেন যে এই সেলফ এমপ্লয়েরা তো অনেক বেশি রোজগার করে, একজন ডাক্তার, একজন উকিল, একজন চার্টার অ্যাকাউন্ট, এরা তো কম টাকা রোজগার করে না। হ্যাঁ সত্যি কথা তাই, কিন্তু এদেরও ইনকামটা কিন্তু একজনের উপরে নির্ভর করে। ধরুন একজন কোনো সার্জেন্ট, তার একটা আঙ্গুল বা একটা হাতে কিছু সমস্যা হলো, উনি আর কালকের মতন একইভাবে কিন্তু সেই রোজগারটা কি করতে পারবেন? বা উনি চাইলেই কি পারবেন যে ওনার স্ত্রীকে বা ওনার সন্তানকে দিয়ে সেই কাজটা করিয়ে নিতে? সম্ভব নয়। তো ফ্রেন্ডস এই জন্যে এই শ্রেণীটাকে বলা হচ্ছে পোর শ্রেণী। যতই উনি ইনকাম করুন তার কারণ ইনকামে তার কোনো পোটেনশিয়াল নেই, এটা অ্যাক্টিভ ইনকাম। আর ডান দিকের মানুষগুলো ইনকাম করে প্যাসিভ ইনকাম। জিনিসটাকে আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে পারলাম তো? তো চলুন দেখুন, আমরা আজ পর্যন্ত অনেক পড়াশোনা করেছি, অনেক কিছুই জেনেছি, কিন্তু আমাদেরকে কোনো স্কুল, কোনো ইউনিভার্সিটি, কোথাও আমাদেরকে এটা শেখানো হয়নি যে কিভাবে আমরা পয়সা রোজগার করব। তো এই বিজনেসে আসার পর আমি জানতে পেরেছিলাম যে টাকা আসার একটা ফর্মুলা আছে। কীরকম? মানি ইজ ইকুয়াল টু রেট ইন্টু টাইম। রেট বলতে যেটা হয় আলু, পটল, পেঁয়াজ, এদের যেমন একটা রেট থাকে, তো সেরকম মানুষের একটা রেট থাকে। হতে পারে 1000 টাকা পার ঘন্টা, হতে পারে 1000 টাকা পার ডে, হতে পারে লাখ টাকা পার ডে, কিন্তু রেট এটা লিমিটেড। তো আর টাইম তো ভগবান সকলকেই দিয়েছে 24 ঘন্টা, এর বাইরে তো আপনার কাছে বাড়তি কোনো টাইম নেই। তো ফ্রেন্ডস আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা কিন্তু এই রেটটার উপরে বেশি গুরুত্ব দিই। আমরা কী করি? রেটটাকে বাড়াতে চাই, বেশি পরিমাণে এডুকেশন, বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স নিয়ে পর আমরা রেটটাকে বাড়াই, কিন্তু সেটাও তো ফ্রেন্ড একটা লিমিটেড, একটা এজের পর এটাও লিমিটেড। তখন আপনি চাইলেই কিন্তু রেটটাকে বাড়াতে পারবেন না, বা রেটটা কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন না যে আমার আজকে এই রেট আছে, কালকে আমি ওই রেট করব, এটা আপনি করতে পারেন না। তো রেটটা আপনার কাছে লিমিটেড, আর টাইম তো ভগবান সকলকেই দিয়েছে লিমিটেড। তো এই দুটো ফ্যাক্টর যখন লিমিটেড ইন্টু লিমিটেড, আপনার কাছে মানিটাও কিন্তু লিমিটেড হয়ে আসবে। কিন্তু ফ্রেন্ড
বিজনেস হাউস দেখিয়েছে কিভাবে টাইমটাকে মাল্টিপ্লাই করা যায়, কিভাবে টাইমটাকে আনলিমিটেড করা যায়, সেটার কিন্তু একটা রাস্তা দেখিয়েছে। তো আমরা সেটা যখন বুঝতে পারছি, তাহলে একটা ফ্যাক্টর যদি আনলিমিটেড হয় আর একটা ফ্যাক্টর যদি লিমিটেড হয়, আমার কাছে কিন্তু মানিটাও আসবে কিন্তু আনলিমিটেড ওয়েতে। তো চলুন একটা উদাহরণ দিই। রিলায়েন্স জিও, সেখানে 50,000 এমপ্লয়ি কাজ করে, প্রত্যেক দিন 10 ঘন্টা করে সময় দেয়। তো রিলায়েন্স জিও কত পায় সময়? প্রত্যেক দিন 5 লাখ ঘন্টা আর্ন করে। এই 5 লাখ ঘন্টাকে যখন প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করে আর এই প্রোডাক্টটা যখন মানিতে কনভার্ট হয়, তখন একটা হিউজ রেজাল্ট হয়। তো বিজনেস হাউস এইভাবেই দেখিয়েছে টাইমটাকে কিভাবে কম্পাউন্ডিং করা যায়, টাইমটাকে কী করে মাল্টিপ্লাই করা যায়। আপনারা হয়তো শুনে থাকবেন আইনস্টাইন বলেছিলেন যে পৃথিবীর অষ্টম আশ্চর্য হতে চলেছে এই টাইম কম্পাউন্ডিংটা। এই টাইম কম্পাউন্ডিং হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। তো এইভাবে কিন্তু টাইমটাকে কম্পাউন্ডিং করে, টাইমটাকে মাল্টিপ্লাই করে জিও কিন্তু টাইমটাকে আর্ন করছে। তো একটা ছোটো উদাহরণ দিই, ফেসবুক আমরা প্রত্যেকেই করি, আপনিও করেন, আমিও করি, প্রত্যেকেই। ফেসবুকে জয়েন করার জন্য কোনো টাকা লাগে না। আমি জয়েন করেছি, আপনি জয়েন করেছেন, প্রত্যেকেই জয়েন করে কী থাকে, মিনিমাম 5 থেকে 15 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, একটা মিউচুয়াল ফ্রেন্ড তৈরি করতে হয়। তো দেখা যাবে যে আপনার হয়তো আজকে 500 বা 1000 ফ্রেন্ড আছে, কিন্তু আপনার থ্রু দিয়ে যে ফ্রেন্ড তৈরি হয়েছে হয়তো 10 লাখ পেরিয়ে গেছে। আপনি নিজেও জানেন না কোথায় আছে, আমেরিকাতে আছে না পাকিস্তানে আছে না চীনে আছে না জাপান আছে, আপনি নিজেও জানেন না। তো ফেসবুক কী করে? আমি তো মানুষজনকে কানেক্ট করে অর্গানাইজেশনটা বিল্ড করলাম, ফেসবুক তাহলে কী করে রোজগার করে? না, আমার টাইমলাইনে প্রত্যেক দিন আমরা দেখতে পাবো ডান দিক বাঁ দিক বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ, একদম জুতো থেকে শুরু করে ফ্ল্যাট পর্যন্ত প্রত্যেক জিনিসেই বিক্রি হচ্ছে এই ফেসবুকে। আমার অর্গানাইজেশনের মধ্যে কোনো না মানুষ কোনো না কোনো কিছু জিনিস কিনছে, তো সেটার বেনিফিটটা কার কাছে যায়? ফেসবুকের কাছে। দেখা যাচ্ছে হয়তো আমার 10 লাখ ফ্রেন্ডের থ্রু দিয়ে 10 লাখ টাকা ইনকাম করছে ফেসবুক, আমাকে কত টাকা দেওয়া হয়? 1 টাকাও না, জিরো। কিন্তু যদি কাল ফেসবুক বলতো যে আমাকে 1 লাখ টাকা দেওয়া হবে, আমি কী করতাম? আজ যত ঘন্টা ফেসবুক করছি কাল থেকে বেশি করতাম, 1 ঘন্টা করলে 2 ঘন্টা করতাম, 2 ঘন্টা করলে 3 ঘন্টা করতাম, এটা কিন্তু আমি কন্টিনিউ বাড়িয়ে যেতাম। তো ফ্রেন্ডস, ফেসবুক আমাকে কী করতে দিয়েছে? আমি কি করেছি ফেসবুকের জন্য? নেটওয়ার্কটা ক্রিয়েট করেছি আমি। তো এই প্রোডাক্ট সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট বিক্রি করছে কে? ফেসবুক। প্রফিট কে আর্ন করছে? ফেসবুক। আমি কি করছি? কিছু না। আমি অন্যের জন্য নেটওয়ার্কটা বিল্ড করে দিচ্ছি, আমি অন্যের টাইমটাকে কম্পাউন্ডিং করে দেওয়ার চেষ্টা করছি, টাইমটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কিন্তু আমি নিজের করার কথা ভাবলে বা বললে আমার পক্ষে সম্ভব নয়, বা আমি এটা করতে চাই না। তো এইভাবে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কোম্পানি যেমন ওলা, ওবের, ওয়ো, বিগ বাস্কেট, বিগ বাজার, ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা প্রত্যেকেই কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের থ্রু ধরেই কিন্তু তারা বিজনেসটা করছে। ওলা, এদের কাছে নিজস্ব কোনো গাড়ি নেই, কোনো ড্রাইভার নেই। মেক মাই ট্রিপ, ওয়ো, বিগ বাজার একই সেম ওয়েতে, তাদের নিজস্ব না আছে কারো রেস্টুরেন্ট, না আছে কোনো হোটেল, কোনো কিছু নেই, তারা কিন্তু শুধু নেটওয়ার্কের থ্রু দিয়ে আজকে বড় বিজনেস করছে। তো ফ্রেন্ডস, আপনাকে এটা স্বীকার করে নিতে হবে বা মেনে নিতে হবে যে আপনার কাছে অতিরিক্ত ট্যালেন্ট নেই। সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, লতা মঙ্গেশকর বা কোনো ফিল্ম স্টারের মতন, যার থ্রু দিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করবেন, যার থ্রু দিয়ে আপনি আপনার প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করবেন, আপনার কাছে নেই। আপনার কাছে অতিরিক্ত টাকাও নেই, হিউজ ক্যাপিটালও নেই টাটা, বিড়লা বা আরও অন্যান্যদের মতন, যে যার থ্রু দিয়ে আপনি কোনো বিজনেসকে বিল্ড করবেন বা বিজনেসটাকে বিল্ড করে আপনি প্রচুর ইনকাম করবেন। আপনার কাছে কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই, আপনার কাছে নতুন কোনো আইডিয়াও নেই। ওলা, উবের বা জোম্যাটো, মেক মাই ট্রিপ বা বর্তমান যুগে জুম, কোনো আইডিয়া নেই। তাহলে আপনার কাছে না আছে ট্যালেন্ট অতিরিক্ত, না আছে আপনার কাছে অতিরিক্ত মানি, আর না আছে ইনোভেটিভ কোনো আইডিয়া। অথচ আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনাকে কোনো একটা অর্গানাইজেশনের পার্ট হতে হবে, কারো হাত ধরে আপনাকে বিজনেসটাকে বিল্ড করতে হবে, এমন একজনকার হাত ধরতে হবে যার থ্রু দিয়ে আপনিও কিন্তু একদিন ওই অর্গানাইজেশনের পার্ট হতে হতে আপনারও একটা অর্গানাইজেশন বিল্ড হবে, আপনারও একটা নেটওয়ার্ক থাকবে। এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনিও চান ওই বাঁ দিকের শ্রেণী থেকে, পোর শ্রেণী থেকে আপনিও রিচ শ্রেণীতে যেতে চান, স্বপ্নগুলোকে পূরণ করতে চান। তো দেখুন ফ্রেন্ড, আমাদের এই যে মার্কেটের একটা ট্রেন্ড আছে, ট্রেডিশনাল বিজনেস একটা সিস্টেম আছে, কীভাবে বলুন তো? ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট তৈরি করে এবং কাস্টমাররা প্রোডাক্ট ইউজ করে বা কনজিউমাররা প্রোডাক্ট ইউজ করে। তো মধ্যিখানে থাকে কি? স্টকিস্ট, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার। তো ফ্রেন্ডস, একজন প্রোডাক্ট তৈরি করবে আর একজন প্রোডাক্ট ইউজ করবে, এই মধ্যিখানে 4টা মানুষের কি প্রয়োজন ছিল? তারা কি করে? প্রোডাক্টটার কি কোনো গুণমানটা বাড়িয়ে দেয়? না প্রোডাক্টে আপনাকে কী বলে কোয়ালিটি আরও দারুণভাবে? কিন্তু না ফ্রেন্ড,
তারা কি করে, মধ্যিখানে আপনার টাকাটাকে আত্মসাৎ করে। কোম্পানি তো একটা 40% বা 30% ছাড়ে তারা প্রোডাক্টটাকে ছেড়ে দিচ্ছে, আপনার কাছে যখন আসছে 100% দাম হয়ে যাচ্ছে, মধ্যিখানে 60% 70% টাকাটা এরা ভোগ করে। হ্যাঁ, এদের সাথে আরেকজন যুক্ত আছে, সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট। কারা অ্যাডভার্টাইজ করে? না, যাদের কথা মানুষ শুনে, যাদের একটা ফ্যান ফলোয়ার আছে, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, লতা মঙ্গেশকর বা আরও আদার্স প্রত্যেকেই ফিল্ম স্টাররা অ্যাডভার্টাইজ করে। এদেরকে যখন অ্যাডভার্টাইজ করার কথা বলা হয়, তারা কিন্তু কখনো বলে যে আমার অ্যাডভার্টাইজ করার সময় নেই, আমার প্র্যাকটিসের অসুবিধা হবে, বা আমার ফিল্ম করতে অসুবিধা হবে, বা আমার বাচ্চার অসুবিধা, আমার স্ত্রীর শরীর খারাপ, আমার মেয়ের শরীর খারাপ। তারা কিন্তু কোনো এক্সকিউজ দেয় না। তারা জানে যে এই মধ্যিখানের টাকাটা কিন্তু হাজারে নয়, লাখে নয়, কোটিতে। তারা কিন্তু এই টাকাটাকে আত্মসাৎ করতে চায়, তারা কিন্তু এই টাকাটাকে ভোগ করতে চায়। এটা কার টাকা? এটা আপনার টাকা। তো ফ্রেন্ড, সচিন তেন্ডুলকার এতদিন ধরে ম্যান অফ দ্য ম্যাচও এত টাকা পায়নি যত টাকা সে এমআরএফ থেকে পেয়েছে। অমিতাভ বচ্চন একটা সিনেমাতে এত টাকা পায়নি যত টাকা ওকে নবরত্ন তেল অ্যাডভার্টাইজ করে পেয়েছে। তো ফ্রেন্ডস, এই মধ্যিখানের টাকাটা কিন্তু সবাই ভোগ করতে চায়, আর এই টাকাটা হচ্ছে আপনার টাকা, আমার টাকা। তো এই মধ্যিখানের টাকাটার যে ভোগ করার কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে আরও অনেক কোম্পানি এখানে কিন্তু ব্যবসা করেছে। যেমন দেখুন, প্রথম এসেছিল অ্যাডিডাস আর নাইকি, এদের নিজস্ব কিন্তু ফ্যাক্টরি আছে, এরা ফ্যাক্টরিকে আউটলেট করেছে। তারা কাস্টমারকে কিছু 5% বা 10% ডিসকাউন্ট দিয়েছে, তারপর প্রোডাক্টটাকে বিক্রি করে মধ্যিখানের 40-50% টাকাটা তার। তারপরে কি এসছে? বিগ বাজার। একই ছাতার তলায় একদম কি বলবো, সবজি থেকে শুরু করে, গ্রোসারি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। তারা কাস্টমারকে 5% বা 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, আর তারা ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নিচ্ছে, মধ্যিখানে 60% টাকা তার। এই কনসেপ্টকে কাজে লাগিয়ে কারা এলো? সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল ই কমার্স যেটা বলেন, সেটা হলো ফ্লিপকার্ট আর অ্যামাজন। এরা সামনের দিকে করলো বায়ার নেটওয়ার্ক, আর পিছনের দিকে করলো সেলার নেটওয়ার্ক। কোনো আমরা এনরোলমেন্ট বা আমরা কোনো রেজিস্ট্রেশন করার পর আমরা কোনো প্রোডাক্ট পারচেস করলে প্রথমে প্রোডাক্টটা অ্যামাজন বা ফ্লিপকার্টের কাছে গেল, সেটাকে কনভার্ট করে পাঠিয়ে দেওয়া হলো, ট্রান্সফার করে দেওয়া হলো সেলার নেটওয়ার্কের কাছে। তো সেলার সেই প্রোডাক্টটাকে প্যাকিং করে আমার কাছে পৌঁছে দিল। মধ্যিখানে যে 40%-60% টাকা, সেটা হলো ফ্লিপকার্ট বা অ্যামাজনের। তো আমরা কিন্তু বরাবর, যারা কনজিউমার বা যারা কাস্টমার, তারা কিন্তু বরাবরই বঞ্চিত। এই মধ্যিখানের টাকাটা কিন্তু সবাই মিলে আত্মসাৎ করার চেষ্টা করেছে। তো দেখুন ফ্রেন্ড, দুটো জায়গায় আমি আপনাকে একটুকু বলতে চাই। ফেসবুক, যেখানে আপনি কি করলেন, নেটওয়ার্কটা তৈরি করে দিলেন, কিন্তু সেখানে আপনার কোনো কিছু বিক্রি করার জায়গা নেই, বিক্রি করার আপনাকে সুযোগ দেয়নি। আবার ফ্লিপকার্ট, যেখানে আপনাকে হয়তো বিক্রি করার বা কেনার জায়গা দিয়েছে, কিন্তু আপনাকে নেটওয়ার্ক বিল্ড করার জায়গা দেয়নি। মানে দুটো প্ল্যাটফর্মকে আপনি একসাথে কাজে লাগাতে পারছেন না। কিন্তু এমন একটা কোম্পানি আছে যে আপনাকে এই দুটোকেই কিন্তু কাজে লাগানোর সুযোগ দিয়েছে। প্রোডাক্ট বিক্রি করারও জায়গা দিয়েছে, প্রোডাক্ট কেনারও জায়গা দিয়েছে, নেটওয়ার্ক বিল্ড করারও জায়গা দিয়েছে, আর মধ্যিখানে 60% টাকাটাকে আপনার কাছে রাখারও জায়গা দিয়েছে। সেই কোম্পানিটা আর কেউ না, সেটা হলো অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। তো কী করে? তো অ্যামওয়ে কনসেপ্ট এনেছিল ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে দুজন মানুষ থাকবে, এক হচ্ছে ম্যানুফ্যাকচারার, অ্যামওয়ে প্রোডাক্ট তৈরি করবে, 40% লাভ রেখে মার্কেটে প্রোডাক্টটাকে ছাড়বে। আপনি এখানে সমস্ত কিছু হোলসেলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার, কনজিউমার, সমস্ত কিছু আপনি এখানে মধ্যিখানে যে টাকাটা, সেটা আপনার। আর তার পাশাপাশি আপনি কি করতে পারছেন? আপনি একটা নেটওয়ার্কও বিল্ড করতে পারছেন, আপনি একটা অর্গানাইজেশনও ক্রিয়েট করতে পারছেন, যার থ্রু দিয়ে আপনি টাইমটাকে কম্পাউন্ডিং করতে পারবেন। তো এই সুযোগটা আপনাকে কে দিয়েছে? একমাত্র অ্যামওয়ে। আর এই 60% টাকাটা তারা ধাপে ধাপে আপনার কাছে ফিরিয়ে দেয়। একসাথে তো কোনো কিছু একসাথে তো দেবে না, ওই 60% টাকাটা আপনাকে ধাপে ধাপে দেয়। চলুন না অ্যামওয়ের সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যানটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আপনি এখানে যুক্ত হলেন কারু হাত ধরে। এখানে যুক্ত হওয়ার জন্য আপনাকে কোনো টাকা লাগে না, আপনি বিনা পয়সায় জয়েন হলেন। আপনার নিজস্ব কিছু ডকুমেন্ট, আইডি প্রুফ দিয়ে আপনি এখানে যুক্ত হলেন। যার সাথে যুক্ত হলেন উনি হলেন আপনার আপলাইন, আপনাকে সর্বতভাবে সাহায্য করবে। আর ডান দিকে কে আছে? অ্যামওয়ে। সে কী করবে? আপনাকে প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে সাহায্য করবে। বাঁ দিকে আছে BWW সিস্টেম, এটা হলো একটা শেখার পার্ট। দেখুন ফ্রেন্ড, আমরা তো কেউ বিজনেসের জন্য উপযুক্ত হয়ে আসিনি, বা বিজনেসটা তো আমার জন্য কোনোদিনও উপযুক্ত হবে না, আমাকে কিন্তু শিখে নিতে হবে। তো শেখার জায়গাটা ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড থেকে। তো এটা অপশনাল, আপনি নিতেও পারেন, আপনি নাও নিতে পারেন। কিন্তু ফ্রেন্ড, আমি মনে করি যদি কোনো ব্যক্তি অপশনাল সাবজেক্টগুলোকে গ্রহণ করে, তার স্কোর যেমন বাড়ে, সেরকম তার কিন্তু
মানে কি বলবো যে স্কোর বাড়ে এবং তার উন্নতিটাও হয়। তো সেরকম এখানেও বিজনেসে কিন্তু আপনার গ্রোথ হবে যদি এই অপশনালটাকে আপনি কিন্তু মেন সাবজেক্ট হিসাবে গ্রহণ করেন। তো আপনি এখানে যুক্ত হলেন, আপনাকে 3 জন মানুষ সাহায্য করার জন্য রেডি। তো চলুন যে এবার আমরা দেখি যে তাহলে কোম্পানি আমাকে যে 60% টাকাটা সেটা কীভাবে দেয়। তো প্রফিট একটা স্ট্রাকচার আছে, কোম্পানি কীভাবে টাকাটা দেয়। প্রথমে 4 to 10% আপনাকে রিটেল মার্জিন দেয়। রিটেল মার্জিন বলতে কোনো একটা প্রোডাক্টের এমআরপিতে থাকে দাম, তো আপনি যখন ডিএপিতে কিনছেন প্রথমেই আপনি যে ছাড়টা পাচ্ছেন এমআরপির রেটের থেকে আপনি ডিএপিতে কিনতে পাচ্ছেন, সেই যে ছাড়টা সেটাই হলো আপনার রিটেল প্রফিট। ওটা 4 to 10% আপনার হতে পারে, যেটাতে যেমন যে প্রোডাক্টে যেমন ভ্যারি করে আলাদা আলাদা। আর কি দেয় না 8 to 10% ট্রেড ডিসকাউন্ট দেয়। আর কি দেয় না 10% সিএসআই আপ টু 9% পর্যন্ত, আর 3 থেকে 21% পর্যন্ত সেলস কমিশন দেয়, আর 6% লিডারশিপ বোনাস দেয়। এর সাথে যুক্ত হয়েছে কোর প্লাসের দুটো বেনিফিট, সেটা হলো বিএফআই ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেন্টিভ 15% আর ব্রোঞ্জ বিল্ডার ইনসেন্টিভ বিবিআই 20% এক্সট্রা করে আপনাকে দেবে। একই কাজ করবেন অথচ দুটো আপনাকে এক্সট্রা ইনকাম দেবে। তো ফ্রেন্ড এই 3 থেকে 21% পর্যন্ত যে সেলস কমিশনের লেভেলটাকে একটুকু আমরা আলোচনা করে নিই। 3% অর্থাৎ আপনি যদি 200 পয়েন্টের বিজনেস করেন তাহলে আপনি 3%-এ থাকবেন। আপনি যদি 600 পয়েন্টের বিজনেস করেন তাহলে আপনি 6%-এ থাকবেন। আপনি যদি 1200 পয়েন্টের বিজনেস করেন তাহলে আপনি 9%-এ থাকবেন। আপনি যদি 2400 পয়েন্টের বিজনেস করেন তাহলে 12%-এ থাকবেন। 4000 পয়েন্টের বিজনেস হলে আপনি 15%-এ থাকবেন। 7000 পয়েন্টের বিজনেস হলে আপনি 18%-এ থাকবেন। 10000 পয়েন্টের বিজনেস হলে আপনি 21%-এ থাকবেন। তো এখানে একটু বলে নিই, পিভি এক পিভি সমান হচ্ছে 100 টাকা, 80 টাকা প্লাস 20 টাকা। 80 টাকা হলো নেট সেল ভলিউম আর 20 টাকা হলো ট্যাক্স। তো কোম্পানি কিন্তু এই ট্যাক্সটা বাদ দিয়ে বাকি টাকাটার উপরে আপনাকে সমস্ত ধরনের প্রফিটগুলো দেয়, যেমন ট্রেড ডিসকাউন্ট বলুন, সেলস কমিশন বলুন, কাস্টমার সেলস ইনসেন্টিভ বলুন, লিডারশিপ, সমস্ত কিছু কিন্তু এই ট্যাক্সটা বাদ দিয়ে বাকি টাকাটার উপরে আপনাকে দেয়। ধরুন আপনি বিজনেসে যুক্ত হয়েছেন, আপনি নিজে 50 পিভির বিজনেস করেছেন, অর্থাৎ 5000 টাকার প্রোডাক্ট আপনি পারচেস করেছেন, আপনি সেটা বিক্রিও করতে পারেন, আপনি নিজেও ইউজ করতে পারেন। আর আপনার কিছু কাস্টমার আছে, তো সেই কাস্টমাররাও নিজেদের কোডে তারা কিছু প্রোডাক্ট পারচেস করেছে, তারা 20,000 টাকার মতন টোটাল প্রোডাক্ট পারচেস করেছে, মানে 200 পিভির প্রোডাক্ট পারচেস করেছে, 16,000 টাকা নেট সেল ভলিউম, আর টোটাল আপনার হয়েছে 250 পিভি। তো এখানে আপনি কিভাবে প্রফিটটা পাবেন, আমি আগেই বলেছিলাম, আপনি যে 50 পিভি প্রোডাক্ট তুলছেন আপনাকে প্রথমেই আগে আপনি ডিএপি কস্টে প্রোডাক্টটা পেয়েছেন, অর্থাৎ আপনি রিটেল মার্জিন ওখানে করেই নিয়েছেন 400 টাকার মতন। আর ট্রেড ডিসকাউন্টটা কি না, আপনি যে 50 পিভির প্রোডাক্ট তুললেন তো সেটার উপরে আপনার ওই ট্যাক্সটা বাদ দিয়ে, মানে ধরুন 80%, 5,000 টাকার 80% মানে প্রায় 4,000 টাকার উপরে আপনি 10% এখানে পাবেন নিজস্ব, সেটা হলো ট্রেড ডিসকাউন্ট। প্লাস আপনি যে পিসি কোডে প্রোডাক্ট তুলেছেন সেটার উপরেও আপনি পাবেন ট্রেড ডিসকাউন্টটা। তো টোটাল মিলে আপনার হবে 2,000 টাকা। আর সিএসআই পাবেন, ওই যে কাস্টমার কোডে আপনি প্রোডাক্ট তুলেছে কাস্টমার নিজেদের কোডে, তার জন্য আপনি এক্সট্রা করে সিএসআই পাবেন, সেটা হলো 1120 টাকার মতন পাবেন। আর পার্সোনাল সেলস কমিশন, আপনি যে 4,000 টাকা আপনার বিজনেস ভলিউম তার উপরে আপনি 3% পাবেন, অর্থাৎ 120 টাকা। ডিফারেন্সিয়াল কমিশন, আপনার যে কাস্টমাররা প্রোডাক্ট তুলেছে তাদের থেকে আপনার ডিফারেন্স তারা 0% এবং আপনি 3%, তার জন্য আপনি 480 টাকা পাবেন। টোটাল এখানে দেখা যাচ্ছে যে আপনি 4,120 টাকা পাচ্ছেন, তো এই 200 পয়েন্টের বিজনেস করেই। ঠিক এইভাবে আপনি বিজনেসটাকে বিল্ড করছেন, বিজনেসটাকে গ্রো করছেন এবং আগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে আপনার কিছু সেলস টিমও হয়েছে, কিছু কাস্টমারও আছে। তো আপনার এই মুহূর্তে 4টা সেলস টিম, একটা 300 পিভির বিজনেস করেছে 300 পয়েন্টের, একটা 200 পয়েন্টের, একটা 200 পয়েন্টের, আর একটা 200 পয়েন্টের। আর আপনার যে কাস্টমারগুলো আছে, প্রেফার্ড কাস্টমার বা ভেরিফাইড কাস্টমার যারা আছে, তারা 200 পয়েন্টের বিজনেস করেছে। টোটাল এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজে করেছেন 100 পয়েন্টের বিজনেস, এখানে টোটাল 1200 পিভির বা 1200 পয়েন্টের একটা বিজনেস হয়েছে। তো এই থ্রু দিয়ে দেখা যাবে যে আপনি রিটেল প্রফিট পাচ্ছেন 800 টাকা, ট্রেড ডিসকাউন্ট পাচ্ছেন 2,800 টাকা, সিএসআই আপনি এখানে পাচ্ছেন 200 টাকা। তো এখানে একটা কথা বলে রাখি, সিএসআইটা তো আপনি যখন 0%-এ থাকবেন তখন আপনি সিএসআই পাবেন 10%, অর্থাৎ 10 - 0 অর্থাৎ 10% পাবেন। যখন আপনি 3%-এ থাকবেন তখন আপনি সিএসআই পাবেন 10 - 3 অর্থাৎ 7%। আপনি যখন 6%-এ থাকবেন তখন আপনি সিএসআই পাবেন 10 - 6 = 4%। আর আপনি যখন 9%-এ থাকবেন তখন আপনি সিএসআই পাবেন 10 - 9 = 1%। এখানে আপনি সিএসআই পেয়েছেন 200 টাকা। আর পার্সোনাল সেলস কমিশন, আপনি নিজের কোডে যে প্রোডাক্টটা তুলেছেন সেটার উপরে আপনি সেলস কমিশন পাবেন 2,520 টাকা।
আর ডিফারেন্সিয়াল সেলস কমিশন আপনি যে প্রত্যেকটা সেলস টিম আছে প্রত্যেকে 3% 3% 3% করে 4টা সেলস টিম, আপনি আছেন 9%, প্রত্যেকের সঙ্গে আপনার ডিফারেন্স হলো 6%, অতএব প্রত্যেকের থেকে আপনি 6% করে পাবেন। ওরা যে কোডে যে প্রোডাক্টটা তুলেছে সেটার উপরে 6% করে ক্যালকুলেট করলে আপনার দেখা যাচ্ছে এখানে প্রায় 4,320 টাকার মতন সেলস কমিশন, ডিফারেন্সিয়াল সেলস কমিশন হচ্ছে। আরেকটা কথা আমি বলেছিলাম যে কোর প্লাসের ইনকাম যেটা, সেটা হচ্ছে যদি বিএফআই, তো আপনি যদি নিজে 9%-এ থাকেন এবং আপনার মিনিমাম 3টা সেলস টিম যদি 3% অ্যান্ড অ্যাভাব থাকে, তাহলে আপনি এক্সট্রা করে 15% পাবেন, যেটা নিজস্ব সেলস কমিশন এবং ডিফারেন্সিয়াল সেলস কমিশনের টোটাল যে অ্যামাউন্ট হবে সেটার উপরে 15% আপনি পাবেন, অর্থাৎ এখানে আপনি 1,026 টাকার মতন পেয়েছেন। এরপরে দেখুন আপনি বিজনেসটাকে বিল্ড করছেন, আপনার বিজনেস গ্রো হচ্ছে, আপনি 15%-এ পৌঁছেছেন, আপনার 4টা সেলস টিম তারাও প্রত্যেকে একটা 12%, একটা 9%, একটা 6%, একটা 3%-এ পৌঁছেছে, আপনার কিছু পিসি আছে তারাও 100 পয়েন্টের বিজনেস করেছে, টোটাল দেখা যাচ্ছে আপনি এখানে 4,600 পয়েন্টের বিজনেস করেছেন। আপনি এখানে রিটেল প্রফিট পাবেন 800 টাকা, ট্রেড ডিসকাউন্ট পাবেন 1,600 টাকা, পার্সোনাল সেলস কমিশন আপনি পাবেন 2,400 টাকা, ডিফারেন্সিয়াল সেলস কমিশন পাবেন 17,760 টাকা। বিএফআই আগে যেটা আপনি শুরু করেছিলেন সেটা তো আপনার বন্ধ হয়ে যায়নি, সেটাও আপনি পাবেন 15%, অর্থাৎ 3,000 টাকা। আর এখানে আপনি এক্সট্রা করে বিবিআই পাবেন। বিবিআইয়ের ক্রাইটেরিয়া কি, আপনি যদি নিজে 15%-এ হন এবং আপনার মিনিমাম 3টে সেলস টিম যদি 6%-এ থাকে, 6% বা 6%-এর বেশিতে থাকে, তাহলে আপনি নিজস্ব কমিশন প্লাস ডিফারেন্সিয়াল কমিশন দুটোকে যোগ করে সেই টোটালটার উপরে আপনি 20% এক্সট্রা বিবিআই পাবেন, ব্রোঞ্জ বিল্ডার ইনসেন্টিভ। এখানে আপনি পেয়েছেন 4,032 টাকা। টোটাল এখানে দেখা যাচ্ছে যে আপনি 29,616 টাকার মতন ইনকাম করেছেন। তো এইভাবে আপনি বিজনেসটাকে গ্রো করছেন, বিজনেস আপনার কন্টিনিউয়াসলি বাড়ছে। তো আপনার এখানে 5টা সেলস টিম রেডি হয়েছে, একটা 15%, একটা 12%, একটা 12%, আর একটা 9%, একটা 3%, কিছু প্রেফার্ড কাস্টমার আছে, আপনি এখানে 21%-এ পৌঁছালেন। তো এখানে আপনি যেগুলো কমিশনগুলো পাবেন সেটা হলো এখানে রিটেল প্রফিট 1,600 টাকা পাবেন, ট্রেড ডিসকাউন্ট 2,400 টাকা পাবেন, পার্সোনাল সেলস কমিশন পাবেন 5,040 টাকা, ডিফারেন্সিয়াল সেলস কমিশন পাবেন 64,160 টাকা, বিবিআইটা পাবেন। আপনার যেহেতু বিবিআইটা স্টার্ট হয়েছিল, ওটা এখনও শেষ হয়নি, তো 1 বছরের মধ্যেই যেহেতু আপনি 21%-এ রিচ করেছেন, তাই ওই বিবিআইটাকে কন্টিনিউ করবেন, তাই এখানে 14,640 টাকা পাবেন। টোটাল দেখা যাচ্ছে যে আপনি 91,840 টাকা পাচ্ছেন। যদি আপনি এই 21%টাকে 1 মাস মেনটেন করেন তাহলে আপনাকে বলা হবে সিলভার, এই 21%টাকে যদি আপনি 3 মাস মেনটেন করেন তাহলে আপনাকে বলা হবে গোল্ড, আর আপনি যদি 21%টাকে 6 মাস মেনটেন করেন তাহলে আপনাকে বলা হবে প্ল্যাটিনাম, আর আপনি যদি 21%টাকে 12 মাস মেনটেন করেন তাহলে আপনাকে বলা হবে ফাউন্ডার প্ল্যাটিনাম। তো এই প্ল্যাটিনাম থেকে শুরু হবে আপনার লাইফের আসল মজা, এবং এখান থেকে আপনি বিদেশ ঘুরতে যেতে পাবেন। এরপরে দেখুন আপনি বিজনেসটা বিল্ড করছেন, আপনার নিচের সেলস টিমগুলো তারাও বিজনেসটা বিল্ড করছে। তো দেখা যাচ্ছে নিচের 3টা সেলস টিম আপনি 21%-এ পৌঁছেছেন, ওই প্রত্যেকের সেলস টিমগুলোও 21%-এ পৌঁছেছে। তো এখানে ধরুন আপনি 21%, 3টা সেলস টিম 21%, তখন আপনাকে বলা হবে এমারেল্ড। তো এমারেল্ডে মিনিমাম যেটা ইনকাম ইয়ারলি সেটা হলো 30 থেকে 40 লাখ টাকার মতন। আমি হিসাবে আর ক্যালকুলেশনে যাচ্ছি না, হিসাবগুলো আপনারা পরে ক্যালকুলেশনগুলো দেখে নেবেন। তো এইভাবে আপনি বিজনেসটাকে গ্রো করছেন, বিল্ড করছেন, কন্টিনিউয়াসলি বাড়ছে। তো আপনার মিনিমাম 3টে সেলস টিমের জায়গায় আপনার 6টা সেলস টিমও 21% রিচ করেছে। আপনি নিজে তো অলরেডি 21%, তো তখন আপনাকে বলা হবে ডায়মন্ড, এবং এই ডায়মন্ডের ইনকাম মিনিমাম 80 লাখ থেকে 1 কোটি টাকা ইয়ারলি। এই সময় আপনি বিদেশ যেতে পাবেন দুবার, একবারের পরিবর্তে আপনি এখান থেকে দুবার বিদেশ যাবেন, এবং এখান থেকে শুরু হবে আরও বিভিন্ন ধরনের যে ইনকামগুলো, সেই ইনকামের আরও অনেক জায়গা আছে, সেগুলো আপনারা একটু জেনে নেবেন। দেখুন এরপর একটু বলি অ্যামওয়ে সম্পর্কে। অ্যামওয়ে হলো সবথেকে বড় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বিশ্বের মধ্যে, সবথেকে বড়। তো এই বিজনেসটা এখন প্রায় 110টা দেশে চলছে, একসাথে চলছে, কোনো জায়গায় শুরু হয়েছে বন্ধ হয়ে গেছে এমন কোনো নজির নেই। গ্লোবালি যেটা টার্নওভার সেটা এই 8.8 বিলিয়ন ইউএসডি সেটা ক্রস করে গেছে। প্রায় 1,000 পেটেন্ট আছে এই বিজনেসের সঙ্গে যুক্ত, প্রোডাক্টের যে পেটেন্ট সেই 1,000 পেটেন্ট আছে। প্রায় 30 লাখের মতো অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার আছে। আর ভারতবর্ষে শুরু হয়েছিল বিজনেসটা 1998 সালের 5 মে। বিজনেসটা ভারতবর্ষ গ্রহণ করেছিল 81তম দেশ হিসাবে। এখন ভারতের অবস্থান হলো 7th। খুব তাড়াতাড়ি আমরা 1 থেকে 5-এর মধ্যে আশা করছি চলে যাব। বর্তমানে প্রোডাক্ট আছে 172টা প্রোডাক্ট ইন্ডিয়াতে, আর ইন্ডিয়াতে বর্তমানে টার্নওভার প্রায় 2,500 কোটি টাকার মতো। তো আমি আগেই বলেছিলাম যে অ্যামওয়ে বিজনেস হলো প্রোডাক্ট বেস বিজনেস, তাই কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। এখানে শুধু মানুষকে যুক্ত করা এটা বিজনেস নয়,
তো এই নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস নিয়ে বিজনেস করে। নিউট্রিলাইটের প্রচুর প্রোডাক্ট আছে। বিউটি এবং স্কিন কেয়ারের মধ্যে বিউটির দুটো ব্র্যান্ড, একটা হলো সুপার প্রিমিয়াম ব্র্যান্ড আর্টিস্ট্রি আর একটা অ্যাটিটিউড। পার্সোনাল কেয়ার, সকাল থেকে রাত অবধি আপনার যে পার্সোনাল গ্রুমিংয়ের জন্য যে প্রোডাক্ট সেগুলো সব এখানে আছে। হোম কেয়ার, আপনার হোমকে হাইজিন মানে হোমকে কী বলবো সাজানো, হোমকে হাইজিন রাখার জন্য আপনি হোম কেয়ার প্রোডাক্ট এখানে আছে। তার সাথে সাথে এগ্রিকালচার প্রোডাক্ট আছে। স্পোর্টস নিউট্রিশন অ্যান্ড এনার্জির উপরে যেমন এক্সেস ড্রিঙ্ক এবং এক্সেস হোয়ে প্রোটিন আছে। আয়ুর্বেদার অনেকগুলো প্রোডাক্ট আছে। কুকওয়্যার আছে, যেমন অ্যামোয়ে কুইন, অ্যামোয়ে ওক। এয়ার ট্রিটমেন্টের কিছু প্রোডাক্ট আছে, যেমন হলো যেমন ধরুন অ্যাটমসফিয়ার মিনি আর অ্যাটমসফিয়ার ড্রাইভ আছে। তো এই সমস্ত কিছু প্রোডাক্ট আছে। তো আসুন এই সমস্ত কিছু প্রোডাক্ট এবং পিপল এই দুটোকে একসাথে বিল্ড করে আমরা বিজনেসটাকে দারুণভাবে বিল্ড করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে থ্যাংক ইউ।